বুড়ি গঙ্গা নদীরে আরে তোর বুকে ডিঙ্গা আমি কেমনে রে ভাসাই পানি যে তোর রক্তে রাঙা বৈঠা কান্দে তাই আরে বিদেশ থাইকা আইলো দুশ্মন শাসন করার ভানে দেশের মানুষ দেশে মারে বন্দুকে কামানে তারা মায়ের বুকে কুরবান হইয়া মায়ের বুকে কুরবান হইয়া গঙ্গে পাইল তাই পানি যে তোর রক্তে রাঙা বৈঠা কান্দে তাই একটা বিশেষ রকম অনুভূতি পায়, মানে এটা ঠিক প্রকাশযোগ্য নয়। প্রথমত আকাশবাণী আগরতলা কেন্দ্র যখন তৈরি হয় তখন আমরা উৎসাহে থাকতাম কবে আকাশবাণীতে গান শুনবো। তারপরে এটা প্রতিষ্ঠিত হলো। তা আমি তো এর আগেই কলকাতা কেন্দ্রের গানটা লিখতাম 1975। তো এই গানটা কিন্তু যেটা এখনই প্রচারিত হলো এই গানটা কিন্তু আমি অ্যাপ্রুভাল পাওয়ার আগেকার, তখন আমি প্রতিষ্ঠিত। এইটা হলো সময়ের তাগিদে তখন এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যা ভয়ঙ্কর ব্যাপার চলছে সেইভাবে গানটা প্রচণ্ড হিট করে গেল। কিন্তু কথা হচ্ছে অমর পাল আগরতলাতে একবার এসেছিলেন, তখন অমিয় দাসের ত্রিপুরার লোকসঙ্গীত শিল্পী অমিয় দাসের আমন্ত্রণে আসছিলেন, তখন দেখা পরিচয় তার। তখন আমি গানটা যখন তৈরি হয়েছে সরাসরি চলে গেলাম তার কাছে। তো উনি গানটা দেবে তাদের একটা উনি যেন খুব মূল্যবান কিছু একটা পেয়েছেন, বললেন দেখি কি করা যায়। সেই বছরই সঙ্গে সঙ্গে গানটা রেকর্ড করি। কিরকম বয়স হবে আপনার তখন? তখন ধরুন 30 হতে পারে। আচ্ছা, 30 বা 25, হ্যাঁ 30ই হবে, এরকম রাউন্ড অ্যাবাউট 30। সেই সময় থেকে কি অমর পালের সঙ্গে আপনার সংযুক্তি? হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। আর একটা কথা কি, এই গানটা যখন বেরোলো না তখন এমন আলোড়ন পড়লো, তখন কোম্পানি আমাকে বলল যে আপনি আর একটা গান দিন। তারপরে আমি একটা গান লিখেছিলাম, সেটা একটা ব্যঙ্গগীতি, একটা লোকসঙ্গীতের সুর অবলম্বনে আমি গানটা ছিল পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। এটা হলো বাংলাদেশের সময় তখন যে অত্যাচার যে অত্যাচার হয়েছিল, নৃশংসভাবে অত্যাচার হয়েছিল বাংলাদেশের নাগরিকদের উপরে। ইয়াহিয়া খানের এই গানটার রেকর্ডের নাম দিয়েছি ইয়াহিয়ার পাঁচালী। শুনো শুনো জগৎবাসী শুনো মন দিয়া, বাংলাদেশে কীর্তি রাখলেন গোসাই ইয়াহিয়া। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। পশ্চিম দেশের গোসাই ঠাকুর কতই জানেন চাতুরি, কি চমৎকার দেখলাম বাহাদুরি। ছোটবেলা আমি কলকাতায় ছিলাম 1949 থেকে টানা 1956 পর্যন্ত। তার ফলে কলকাতা তখনকার দিনে যে বাংলা গান, স্বর্ণযুগে যেসব বাংলা গান, সে প্রচুর অনুষ্ঠান হতো। তো অনুষ্ঠান হতে হতে আমি গানের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করলাম। তখন কবিতা টবিতা লিখতাম। তা চিন্তা করলাম কবিতা যখন গানও করা যায় না কেন, তাই যখন পুজোর সময় একটা ছাড়োদর্ঘ বলে বই বেরোতো বিভিন্ন কোম্পানি, তাদের সেই গীতিকারের নাম লেখা আছে। তা আমি তাই সেই ভাবনা যে আমি যদি কোনোদিন গীতিকার হতে পারি। সেই স্বপ্নটা সেই দিনকার সময়টা কখন হবে? এটা অন্তত 54-55 এরকম সময় আর কি। আপনি তখন কতটুকু ছিলেন? তো 10-12, 54-55, 16 বছর। আচ্ছা। তখন আগ্রহ হলো। আগ্রহ গানের প্রতি যে আকর্ষণটা, কিভাবে তারা লেখে, গান লেখার একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা আগে বুঝার চেষ্টা করলাম।
পঞ্চমুদ্রে আমি যা লিখেছি ঠিক ঠিক পদ্ধতিতে আরোপ করেছি বলেই গানটা নিয়ে নিয়েছে। আর একটা কথা বলি, আমার কৃতিত্বর চেয়ে সৌভাগ্য বেশি, মানে আমাকে যে কোনো শিল্পীর সাথে আমার ঘনিষ্ঠ হয়ে যেত। কিন্তু আপনার শ্রোতা বন্ধুরা তো দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। ছড়িয়ে রয়েছে ঠিকই, আমার কিরম সৌভাগ্য বলুন যে এই যে বুড়িগঙ্গা নদীর এই গানটা যেটা আমার বেরিয়েছে 1971 সালে, 2021-22 সালে বোধ হয় 50 বছর পূর্ণ হয়। আচ্ছা, তখন লন্ডন থেকে এই গানটা বেরিয়েছিল। আবার আরেকজন বাংলাদেশ শিল্পী ওই গানটা গেয়েছেন, সেটা আমাদের তাতে আমাদের অনুমতি নিয়েছে আর কি, নিয়ে সেই গান, সে মেয়েটি অন্য ভালো মতো গেয়েছে। কিন্তু একটা গান 50 বছর বেঁচে থাকা, এটা আমার কাছে অনেক বেশি পাওয়া, এটা অনেক বেশি পাওয়া। প্রথম যে আমি মাধ্যমিক পাশ করি, আমি কোনোদিনই আই নেভার ওয়েন্ট টু এনি কলেজ, কোনো কলেজে পড়ার সৌভাগ্য হয়নি। আমি দারিদ্র্যের জন্য, অভাবের জন্য, পারিবারিক বদ্ধতার জন্য আমি স্কুল ফাইনাল পাস করি, আমি প্রাথমিক শিক্ষকতা করতে বাধ্য হয়েছিলাম। ঘরে অন্ন জুটতো না, তো সেই জন্য কলেজে না ভর্তি হয়ে তখন পেটে ভাত জুটতে হবে, প্রায় 4-5 বছর প্রাথমিক শিক্ষকতা কাজ করি। তারপরে আইএ পাস করেছি প্রাইভেট পরীক্ষা দিয়ে, তখন হিন্দি স্কুলে এক ইংরেজি টিচার চাইলো আর কি, আমি পেয়ে গেলাম ওটা। এইটা পাওয়ার পরে তারপরে যখন গ্র্যাজুয়েট হলাম, সেটাও প্রাইভেট পরীক্ষা দিয়ে, তখন প্রাচ্যভারতী স্কুলে জয়েন করি আর কি। এই হচ্ছে আমার বাদশাহী মনে বেহিসে বিরাজা, বাদশাহী মনে বেহিসে বিরাজা, খেয়ালে সর্বনাশা, প্রাসাদের মতো ভালোবাসায় আছে, নেই শুধু ভালোবাসা। আমি তো বাবাকে দেখিও নি। আমার মা 22 বছর বয়সে বিধবা হয়েছিলেন, আর আমরা তিন ভাই, 3 বোন 1 ভাই। এই সেটা এখন আর মানে নিজের পারিবারিক যে মানে কষ্ট, সেটা আর এখন আর বলছি না এই প্রসঙ্গে। শেষ পর্যন্ত উত্তরণ ঘটলো আর কি, এবং আর কি এই পরিবার এই অবস্থার জন্যই এইটা আমাকে কলকাতায় পাঠিয়ে দিল। মানে শুধু ভাত জুটতো না বলে কলকাতায় পাঠালো, শুধু ভাত খাওয়ার জন্যই গেছি, তাতে আমার ভালোই হয়েছে। এবং দারিদ্রটা আমার কাছে অভিশাপ নয়, আশীর্বাদ হিসেবে। একবার চেয়ে দেখ মাসে মা, আছিস মেতে নিজের খেলায়, আপন ভাবে বিভোর বামা, একবার চেয়ে দেখ মাসে মা। তো কি বলবো, মানে এরকম মা বোধহয় খুব কমই মানুষ পাওয়া যায়। মায়ের কথা কি বলবো, কত পরিশ্রম করতে বলবো, ভোরবেলা তুলে দিত ওট ওট ওট। গানের ব্যাপারটা ওরা কিছু ব্যাপারটা না, ওরা তখন তো আমি কলকাতায় রয়েছি, মনের ওই যে ভাবটা, সঙ্গীতের প্রতি আকর্ষণটা, এটা লুকিয়ে লুকিয়ে রাত্রিবেলা চলে যেতাম ওর ফাংশন দেখতে। তখন গিয়ে এই সমস্ত শিল্পীদের গান শুনে তার মুগ্ধ হয়েছে। সেটা কোন অঞ্চলে হতো? সেটা সারা কলকাতাতেই, কোনো অনুষ্ঠান থাকলে যেতাম। পুজোর সময় কি জানে তো, ওখানে বিজয়া দশমীর পরে মানে প্রায় 1 মাস যাবত চলতো, প্রচুর অনুষ্ঠান। তো যেতে সবাই আমার আপন হয়ে গেল। পিন্টু ভট্টাচার্য তো আমার অত্যন্ত বন্ধু বান্ধব। আচ্ছা, যদি এমন একটা সুযোগ দেওয়া হয়, কিছু একটা ফিরে পেতে চান, তাহলে কি পেতে চাইবেন? সেই পুরনো দিনগুলো পেতে চাইব। নদীরে তোর শীতল কোলে ভাসাইলাম রে আমার ভাঙা তরি, আমি বৈঠাহারা হতভাগা ভবের কান্ডারি, নদীরে আমি ভবের কান্ডারি, নদীরে ভবের কান্ডারি। পরবর্তীকালে যখনই পুজোর সময় গান রেকর্ড হতো না, উনি আমাকে ফোক সংটা প্রত্যেক বছর আমাকেও বলতেন। এটা আমার পরম ভাগ্য। কলকাতায় এত নামি দামি গীতিকার আছে,
তাদের দিয়ে কোনো গান করাননি, সব প্রত্যেকটা গান আমার 14খানা গান রেকর্ড করেছি। লোকগীতিতেই হ্যাঁ, লোকগীতি বিভিন্ন আঙ্গিকেও আছে, সে অন্য মানে অমর পালের গাওয়া সেই গানগুলো আপনার জন্য বিশেষ মনে রাখার। হ্যাঁ, এটা সত্যি কথা। আচ্ছা, আপনি যে বেড়ে উঠেছেন এখানে কি নদী প্রকৃতির খুব একটা বিশেষ আশীর্বাদ ছিল? কারণ কি বেশিরভাগ গানে আমরা গেছি তো ত্রিপুরা থেকে, তখন তো আগরতলা শহর ছিল একটা গ্রাম, পুরো গ্রাম ছিল। আমাদের বাড়িতে মনে হয় শিয়ালের ডাক হতো, শিয়ালের গর্ত দেখেছি আমি, এইসব ব্যাপার। কি যাতে গ্রাম ছিল জানেন না তো, এখন তো সমস্ত এটা কতটাই পাল্টে গেছে। নদী টদী সব আমরা খুব কিছু কল্পনাও করি, নদী ভালোবাসি। আর তখন তো যেতে তো প্লেনে যেতাম না, তো ট্রেনে যেতাম। এইখান থেকে আখাউড়া থেকে চাঁদপুর থেকে গোয়ালন্দ 12 ঘন্টা পদ্মা নদীতে স্টিমারে যেতাম। এই নদীগুলো দেখা একটু দৃশ্য হয়েছে না, 12 ঘন্টা নদীর বুকে আছি, কতটা অনুভূতি। তখন এই স্টিমারে চলতাম, আর ওরা নৌকোতেই সব, কত নৌকো দেখা যেত পদ্মাতে, দেখি দৃশ্য তো ভুলতে পারি না। সেই সময় পরিবেশটা আমাকে বাধ্য করেছিল। আর অনেক সময় নিজের ইচ্ছাতে গান হয়ে যায়। কিন্তু ধরুন আধুনিক গান যে হচ্ছে, আধুনিক গান ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কল্পনা, অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা, এই সব মিলে বিষয়ে ব্যাপারটা হয় আর কি। ভাটি গাঙের মাঝি আমি ভাটার টানে বাই, ভাটার শোনে পিরিতি কইরা ভাটিয়ালি গাই। ভাটি গাঙের মাঝি আমি ভাটার টানে বাই, ভাটার শোনে পিরিতি কইরা ভাটিয়ালি গাই। এই গীতিকার হওয়ার ব্যাপারে একটা কথা বলি। আসলে আগে আমি কবিতা লিখতাম, স্কুল জীবনে কবিতা লিখতাম। তারপরে সেই কবিতার ধরনটাই পাল্টে গেল বয়স বাড়ার সাথে সাথে। তো যখন এই গানগুলো শুনলাম, বিভিন্ন ধরনের শুনতে শুনতে আমার গানটা তৈরি হয়ে গেল। ওইভাবে আমি জানলাম ধরনটা গানটা, এই গান। কিন্তু তখন যে কী জানেন তো, কী কষ্ট হয়েছে। প্রথমবার 75 সালে আমি গান 2বার কিন্তু পাঠিয়েছি। প্রথমবার কিন্তু আমারটা রিজেক্ট হয়েছে। পরে আমি দেখলাম গানগুলি করে আমার 18খানা গান রেখে আর বাকি 25টা গান দিতে হয়, বাকিটা দিলাম। আর 7 জন বিশিষ্ট কবি এই গানগুলো বিচার করতেন। 7 জনের মধ্যে একজনও যদি না করে তাহলে গীতিকার অ্যাপ্রুভড হবে না। কিন্তু এমন না যে মেজরিটি বলে দিয়ে 7 জনের মধ্যে 5 জন দিয়েছে অতএব অ্যাপ্রুভ পাবে, তা না। আমার মনে আছে এটা কবিতা সিংহ এটা ছিল, সঙ্গে ছিল যেমন। আর দ্বিতীয় কথা, তখন গীতিকারের মধ্যে এটা চুক্তিটা হতো অন বিহাফ অফ প্রেসিডেন্ট, স্টেশন ডিরেক্টর অল ইন্ডিয়া রেডিও কলকাতা। আর কিছু ছিল শুনলে অবাক হয়ে যাবে, তখন যেটা ছিল পার সং 50 পয়সা অনলি পার ব্রডকাস্ট। দেশান্তরে ঘুইরা কত নদী দেখিলাম, দেশান্তরে ঘুইরা কত নদী দেখিলাম, ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম, ভুলিতে পারি না তিতাস একটি নদীর নাম। সবচেয়ে সুন্দর বছর বললে 2012 সাল। 2012 সালে 11ই জানুয়ারি প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এখানে ত্রিপুরা ভিজিট করেছেন। তার আগে আমি একটা চিঠি লিখেছিলাম প্রধানমন্ত্রী, চিঠি লিখেছিলাম যে আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় এটা করেছি, তখন কিছু সোশ্যাল সার্ভিসও করেছি আর কি। তখন মোহাম্মদ আব্দুল জব্বার বাংলাদেশের শিল্পী, উনি আমাদের আশ্রয় ছিলেন। তিনি ইয়েতে ওই যে কেয়ার অ্যান্ড কিওর যেটা আছে ওইটা ক্যাম্প ছিল। তো ইয়েতে নিউজ বেরিয়েছিল আকাশবাণীতে, 7টার নিউজ। পাকিস্তানের, তখন বলছে পাকিস্তানের, পূর্ব পাকিস্তানের প্রখ্যাত শিল্পী মোহাম্মদ আব্দুল জব্বার আগরতলা ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, খালি এইটুকুই নিউজ বলেছে। এই বলে আমি আব্দুল জব্বারের খোঁজে আমি গেলাম, গিয়ে তাকে খুঁজে বের করলাম, পরিচয় দিলাম। পরে তো ওর শিল্পীর মানুষ তো বুঝলো আমি ওই এতে, তখন বললো দাদা আপনি কি নিঃশ্বাস দিতে পারি এরকম জায়গায় নিয়ে যেতে পারেন?
তখন আমি তাদের চলুন তো, আবার কিন্তু কিছুই নেই তখন, এদেরকে জায়গা দিতে পারবো কি না পারবো কিন্তু জানি না। তো ওই যে বললাম, ওই যে ভগবান আমার সহায় হয়, তো ওকে নিয়ে বেরিয়েছি, রাস্তায় বেরিয়ে কর্নেল চৌধুরী জায়গাটায় এসছি। তখন হঠাৎ দেখি উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে। আচ্ছা গাড়িটা হচ্ছে রবীন সেনগুপ্ত, প্রখ্যাত ফটোগ্রাফার ত্রিপুরার। আচ্ছা হ্যাঁ, উনি প্রয়াত হয়েছেন। তো রবিদাকে গাড়ি থামালাম, গাড়ি থামা বললাম, রবিদা এই যে মোহাম্মদ আব্দুল জব্বার, এই স্বপ্নারা, এই সমস্ত আছে 3 জন শিল্পী, এদের এরা কিন্তু থাকার জায়গা চাইছে। বিশ্বাস করবে না, সঙ্গে সঙ্গে উনি বললেন যে গাড়িতে ওঠো, ওদের নিয়ে ওঠো। টার্ন আউট করে দিলেন, গাড়িটা ঘুরিয়ে দিলেন, আবার ফিরে গেলেন যেখানে সমীর বর্মনের বাড়ি। সমীর বর্মন প্রাক্তন মুখ্যমন্ত্রী, সেই বাড়ির কাছে একটা বাড়ি তৈরি হচ্ছিল, রবিদারের জায়গা আর কি ওটা। ওটার মধ্যে গিয়ে একটা ঘর ছিল, প্লাস্টার খালি হয়েছে, ওটা রঙও হয়নি। বলে এই জায়গায় চলবে, বিরাট বড় একটা লম্বা ঘর। এতে বাবা, এ তো এখানে বলে স্বর্গ। কিন্তু এখন তো বিছানাপত্র সব সঙ্গে সঙ্গে আমরা নিজেরা গিয়ে বিভিন্ন বাড়ি থেকে বিছানার চাদর, এটা সেটা, বিস্তার, মশারি সব জোগাড় করলাম। করে মোহাম্মদ আব্দুল জব্বার আমার সাথে ছিল 2 মাসের মতো। আচ্ছা 2 মাসের মতো আমাদের আশ্রয় ছিল, বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতো। তারপরে কলকাতায় তার চলে গেল। আমি নিয়ে ওদেরকে, আব্দুল জব্বারকে হিন্দুস্তান রেকর্ড কোম্পানিতে ওদের রেকর্ড করে দিলাম। আমি লিখেছিলাম, শিল্পী আছে, আপনি রেকর্ড করবেন না। কোম্পানি টেলিগ্রাম করলো, যদি কোনো কোম্পানিতে দিয়ে না হয় ইমিডিয়েটলি তাদের পাঠান। হিন্দুস্তান রেকর্ডে এত বেশি মুক্তিযুদ্ধের গান বেরিয়েছে, সম্ভবত 24খানা। সেই সব কিছু মিলে আমি তাদের আহার, শিল্পীদের বাসস্থান জায়গা করেছিলাম, আর গানও লিখেছিলাম। আব্দুল জব্বার আমার গানও করেছে। ভাষণে যার জেগে ওঠে জনতা, হয় এই গানটা কিন্তু সাম্প্রতি 2022 সালে হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে 7ই মার্চ বঙ্গবন্ধুর এই ভাষণ দিয়েছে। এই ভাষণটার জন্য প্রতি বছর 7ই মার্চ ভাষণ যদি না দিতেন তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। ওনার ইয়েতে অনুপ্রেরণায় দেশ জেগে উঠেছে, সেই জন্য 7ই মার্চটা তারা অবজার্ভ করে ভীষণ রকম, এবং প্রত্যেক বছর বাংলাদেশ মিশনতে এই গানটা বাজানো। জীবনের ছন্দপতন নিয়ে আপনি গান বেঁধেছেন। আসলে বলে কবি বা গীতিকার যারা, তাদের এই সৃষ্টিগুলো ব্যথায় আরো সুন্দর হয়ে ওঠে। আমি এই ব্যথার জন্য কি জানেন তো, কাঁদতাম আর কি, মানে কান্না কিছুতে শেষ হয় না আমার। তো আমি সেই উপলক্ষে মনে হলো কাঁদলে যেন, মানে কাঁদলে ভালো লাগে, সেটার উপর একটা গান লিখেছি। সমাজ তো বদলাচ্ছে, চাহিদা বদলাচ্ছে। আপনি কিভাবে দেখছেন বর্তমান সমাজকে? বর্তমান সমাজ গান নিয়ে কতটা ভাবে? তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? আমার বার্তা থাকবে, কথা হচ্ছে বর্তমান সমাজ কিন্তু গান বলে যেটা চলছে, এটা গান তো শোনার জিনিস, শ্রাব্য, কখনোই দৃশ্য নয়। কিন্তু গানটাকে দৃশ্যায়িত করার জন্য যে আলোর খেলা চলে, এইটা মানে মানুষের গান শুনতে পাচ্ছে না, তার চোখের ভাবতে পারছে না, অন্যদিকে দৃষ্টি চলে যাচ্ছে, এই একটা মানে ক্ষতিকারক। দ্বিতীয় হচ্ছে কেন তো, বাংলা গান কিন্তু অবক্ষয় শুরু হয়ে গেছে, কারণ তারা কোনো গানের গীতি রীতি কোনো কিছু মানছে না, যে যা খুশি তাই রচিত হচ্ছে। এই নিয়ে সাবধান হওয়া উচিত আর কি। আর দ্বিতীয় কথা বলবো যে আগামী প্রজন্মকে অন্তত নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে, নিজেকে নিষ্ঠা নিয়ে তাকে চলতে হবে, সততা নিয়ে চলতে হবে, এবং গান সাহিত্য আলাদা বই পড়তে হবে। সবচেয়ে বড় কথা,
সাহিত্য যদি না পড়ে তার কিন্তু গান রচনা হবে না। একদম এখনের দিনে তাই। তো সাহিত্য পড়াটা উঠে গেছে, একদম বই পড়া উঠে গেছে। বই যদি ধৈর্যটা আস্তে আস্তে মনে হচ্ছে কমে কমে যায়, গেছে, হ্যাঁ, কমে গেছে। কিন্তু এই যে ধৈর্যটা বাড়ানোর জন্য আপনি কি এই আমি বলছি, উপদেশ দিচ্ছেন? এই হ্যাঁ, একবার ধনঞ্জয় বর্ষকে জিজ্ঞেস করেছে এক সাংবাদিক যে আপনি আজকাল গান বাজনা নিয়ে কি বোঝেন। উনি বলছেন গান বাজনা কোথায়, বাজনা গান বলুন। এ বলেছে কথা হচ্ছে বাজনার আধিক্য ঠিক। বিয়ে গানের খুব ক্ষতিই করে, এই জন্য সেটা ইয়ে নয়, নিশ্চিত নয়, মানে খুব সিরিয়াসলি ব্যাপারটা চিন্তা করবে। আর গানের অর্থটা বুঝতে হবে। ব্যাপার হচ্ছে মেনকা মাথায় দিল ঘুমটা, একটা গান আছে লোকসঙ্গীতের, পূর্ণদার বাউলের গাওয়া। তো এরা বলছে মেনকা মাথায় দিল ঘুমটা অর্থটা কি? তো চিরকালের ন্যাংটাকর ন্যাংটা বলছে মেনকা মাথায় দিল ঘুমটা। পাড়ার ছেলেরা খুব নাচছে, এমন আছে মেনকাকে জানো না, মেনকা রম্ভা উর্বশী, মা মেনকা শিব ঠাকুরকে দেখে যখন ঘুমটা তার দিলেন। বিয়ে হয়েছিল। তো এটা তো জানে না, ইতিহাসটা পড়বে না। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, পড়তে হবে, পড়তে হচ্ছে। তাহলে আগামীর ভবিষ্যৎও সুন্দর সুন্দর লিখতে পারবে। এবং আগামীতে আমরা আশা করব আমাদের রাজ্য থেকে আরো অনেক অনেক আপনাদের মতন গুণী ব্যক্তিত্বরা বেরিয়ে আসবেন। সেটা গভীরতা বাড়াতে হবে। হ্যাঁ, সত্যি কথা। অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিলেন। জীবন নদীর উর্মি মালায় কতবার ছন্দ পতন হয়। জীবন নদীর উর্মি মালায় কতবার ছন্দ পতন হয়। সাধ করে কেউ ভাষায় ডিঙা, কেউ নিরাশার বালু চরে